সকাল সকাল ঘুম থেকে উঠেই মনটা ভীষণ খারাপ হয়ে গেল। কেন জানেন? এই যে এই কারণে আমার ডিপ ফ্রিজটা হঠাৎ করে কাজ করছে না। ভিতরের মাছ মাংস সব কিছু পানি ছেড়ে দিয়েছে। আর এটা আমি খেয়ালই করিনি, সম্ভবত রাত থেকেই এটা এরকম হয়ে গেছে। আমি রাতে একবার ডিপ ফ্রিজ খুলেছিলাম, কিন্তু ডিপ ফ্রিজে যেহেতু অনেক বড় বড় বরফ জমে থাকে, তাই এটা ঠান্ডাটা অনেক সময় থাকে। আমি তাই বুঝতে পারিনি, কারণ লাইট ঠিকই জ্বলছিল কিন্তু ফ্রিজটা অফ হয়েছিল, মানে কোনো কারণে ফ্রিজটা চালু ছিল না, সম্ভবত কোনো প্রবলেম হয়েছে ভিতরে। তো আমি যেহেতু খেয়াল করিনি, আমি তো স্বাভাবিকভাবেই রাতে ঘুমিয়েছি। সকালে খালা এসেছে কাজ করার জন্য। তো খালা যখন আমার ডাইনিং রুমটা ঝাড়ু দিতে গেল, তখন খালা দেখে আমাকে ডাকছে, খালা দেখে যাও এখানে এত পানি কেন। তো আমি দৌড়ে গেলাম, গিয়ে দেখি যে একদম ডিপ ফ্রিজের নিচ থেকে পানি এসে পুরা ডাইনিং রুমের এই পাশটাতে অনেকটা ভরে গেছে। আর পরবর্তীতে সাথে সাথে ডিপ ফ্রিজটা খুলে দেখি এই যে এই অবস্থা, ফ্রিজটা বন্ধ হয়ে আছে এবং সব মাছ মাংস প্রায় নরম হয়ে গেছে। আর যে বরফগুলো জমেছিল সেগুলো এখন খুলে গেছে, আর উপরের তো একদম পানি পানি হয়ে গেছে। তো সব মিলে মনটা ভীষণ খারাপ লাগছে। তো কি করব, এখন তো যে কোনো উপায় এটাকে ঠিক করতে হবে। তো আমি কি করলাম, সর্বপ্রথম যে ফ্রিজে অল্প পরিমাণে মাছ মাংস ছিল সেগুলো আমি এই যে আমার ছোট ফ্রিজটার যে ছোট ডিপটা আছে সেটার মধ্যে তুলে রাখলাম। আর বেশ খানিকটা টমেটো আছে, তার জন্য মন খারাপ লাগছে, কারণ টমেটো একবার নরম হয়ে গেলে সেটা আর তরকারিতে ভালো মেশে না, মানে সেদ্ধ হতে চায় না। বরফ বরফ থাকা অবস্থাতেই তরকারিতে ব্যবহার করতে হয়। তো এগুলো একদম বরফ ছেড়ে দিলে আমি তো এতগুলো টমেটো আর ব্যবহার করতে পারবো না। তো আমি সাধারণত বিকেলবেলা রান্না করি, তবে বন্ধের দিনগুলোতে সকাল সকালই রান্না করি, কারণ ওই দিন রাদের বাবা যেহেতু বাসায় থাকে। তো আজকেও একটা বন্ধের দিন ছিল, সেটা হচ্ছে মহরমের বন্ধ ছিল সম্ভবত সেই দিন, সরকারি ছুটি। তো রাদের বাবার অফিসও ছুটি, কিন্তু রাদের বাবা যেহেতু সিভিল ইঞ্জিনিয়ার, আর অনেকেই হয়তো জানেন ওনাদের হচ্ছে হুটহাট কাজ পড়ে যায়। দেখা যায় যে বন্ধের দিনেও তাদের প্রায় সময়তে অফিস করা লাগে। আর এই তো যে মাছগুলো দেখছেন এগুলো পাঙ্গাস মাছ। আমার ঘরে কিন্তু আমার বাচ্চারা পাঙ্গাস মাছ খুবই পছন্দ করে, বিশেষ করে এই যে পাঙ্গাস মাছের যে তেলের মানে পেটের যে টুকরাগুলো যেগুলোতে খুব তেল হয় সেই টুকরোগুলো। আর আমরা সাধারণত এই পাঙ্গাস মাছটা এরকম ভেজেই বেশি খাই। তো অনেকের ঘরে হয়তো পাঙ্গাস মাছটা একেবারেই পছন্দ না, কিন্তু আমাদের ঘরে কিন্তু সবার বেশ ভালোই পছন্দ। তো এই তো রাদের বাবা চলে এসেছে, আর এখন সব কিছু টেনে টুনে বের করছে। আমি অন্যদিকে রান্নাও বসিয়ে দিয়েছি। আর বলেছিলাম রাদের বাবা অর্ধেক বেলা অফিস করে চলে আসবে, তো ও গিয়ে কিছুটা কাজ বুঝিয়ে দিয়ে তো এবার চলে এসেছে। আসার সময় সাথে করে পরিচিত মিস্ত্রি নিয়ে এসেছে, কারণ ও সকালে অফিস যাওয়ার পরপরই এই ঘটনা ঘটে। মানে আমি দেখি যে ফ্রিজটা কাজ করছে না, তখন আমি ওকে সাথে সাথে ফোন দিয়ে দেই, তো ও সেই ব্যবস্থা করেই আসে। আর এই দিক দিয়ে কিন্তু রাদের বাবা বেশ অ্যাক্টিভ, ও কোনো কাজে আসলে সেই রকম অলসতা করে না, না অফিসের কাজে না বাসার কাজে, যে কোনো প্রয়োজনে খুব দ্রুত সেটা সমাধান করার চেষ্টা করে। তো আমার এই ডিপ ফ্রিজটা কেনা হয়েছে 5 বছর হলো। তো কম্প্রেসারের ওয়ারেন্টি ছিল হচ্ছে 8 বছর, আর বাকি পার্টসপাতি হয়তো 4 বছরের। তো তাদের ফোন দিব, তারা আসবে, তারা দেখবে, এর মধ্যে তো আমার ফ্রিজে যা আছে সেগুলো নষ্ট হয়ে যাবে। তো সেই চিন্তা করে রাদের বাবা ভাবলো যে ঠিক আছে, একজন পরিচিত মিস্ত্রি এনে শুধু দেখাই যে আসলে এটার কি প্রবলেম, এটা কি কম্প্রেসার গিয়েছে নাকি অন্য কোনো পার্টস গেছে। তো এই কারণেই মিস্ত্রি নিয়ে এসেছে। যদি কম্প্রেসার যেত তাহলে হয়তো আমাকে আবার সেই দোকানে ওদের কাছে যোগাযোগ করতে হতো, দোকানেই পাঠাতে হতো। তো মিস্ত্রি এসে দেখলো যে না, কম্প্রেসার যায়নি। আর ওনারা কি করেছে, মানে বুদ্ধি খাটিয়ে সাধারণত ফ্রিজের যেই দুইটা জিনিস যায় সেই দুইটা জিনিস একেবারে সাথে করে কিনে এনেছে, না জেনেই না দেখেই যে ফ্রিজের আসলে কোনটা গেছে, তারপরে সেই দুইটা জিনিস সে কিনে এনেছে। তো ওই যে বললাম না, উনি খুব অ্যাক্টিভ। আমার ঘরে যাই নষ্ট হোক, মানে উনি আগে নিজে সেটাকে নিয়ে নাড়াচাড়া করবে। মানে মাঝে মধ্যে আমি কিন্তু খুব রাগ হই, ভাই তুমি কি সিভিল ইঞ্জিনিয়ার নাকি সব কিছুর ইঞ্জিনিয়ার? তুমি কাঠ বলো, ইলেকট্রিক জিনিস বলো, লোহা বলো, মানে যা পাও যেটাই তোমার কাছে সমস্যা মনে হয় তুমি সেটা নিয়ে নাড়াচাড়া শুরু করে দাও। আর এই যে বলেছিলাম না, সেই দুইটা জিনিস নিয়ে আসছে। আর এই দুইটা জিনিস হচ্ছে কি রিল, আরেকটা যেন কি একদম কম দাম, মাত্র 150 টাকা এই দুইটা জিনিসের দাম।
আর পরিচিত মিস্ত্রি যেহেতু তাকে নিয়ে এসেছে, তার যাওয়া আসার কনভেন্স দিতে হয়েছে আর তাকে কিছুটা মজুরি দিতে হয়েছে। তো এই যাত্রায় মোটামুটি অল্পের উপরেই মনে হয় বেঁচে গেলাম। আর এই যে ওনারা ঠিকঠাক করছে আর রাদের বাবা দেখেন স্টিল তার সাথে বসে আছে। আর এই দিকে আমার ঘরের অবস্থা তো খুবই খারাপ, যেহেতু সব টানাটানি করছে আর সকাল থেকে আমার মন খারাপ। নাস্তা টাস্তা করার পর টেবিলটাও ক্লিন করা হয়নি। মানে ঘরের কিছু একটা নষ্ট হলে এরকম হয়তো অনেকেরই হয়, আর আমার তো খুব বেশি হয়, কারণ আমি একদিন শেয়ার করেছিলাম ঘরের একটা চা চামচ বলেন কাঁটা চামচ বলেন সেটাও আমার গুছাতে অনেক সময় লেগেছে। তিল তিল করে গড়ে ওঠা আমার এই সংসার। আর আমার এই যে ছোট ফ্রিজটা, এটা কিন্তু আলহামদুলিল্লাহ আজকে বহু বছর যাবৎ খুব সুন্দর সার্ভিস দিয়ে যাচ্ছে। আর ডিপ ফ্রিজটা মোটামুটি 5 বছরের মাথাতেই একটু সমস্যায় পড়ে গেলাম। তো যে ছোট ফ্রিজটা সেটা কিন্তু আমি অনেক অনেক কষ্ট করে তিল তিল করে টাকা জমিয়ে কিন্তু আমার সেই ছোট ফ্রিজটা কেনা হয়েছে। আর এই কারণে মাঝে মধ্যে রাধার বাবাকে বলি যে ওইটা আমার খুব কষ্টের জমানো টাকা দিয়ে কেনা হয়েছে, তাই হয়তো ওইটা আমাদের এরকম আলহামদুলিল্লাহ ভালো সার্ভিস দিচ্ছে। তো মোটামুটি সেই রিল যে বলে সেই ছোট 2টা পার্টস লাগানোর পর ফ্রিজ আসলে চলা শুরু করেছে। তো তারা চেক করছে আর আমি এদিক দিয়ে ভাবছি যে তাদের একটু চা নাস্তা খেতে দেই। তো ঘরে খুব বেশি কিছু ছিল না, এই ড্রাই কেক দিয়ে ভাবলাম যে একটু চা খেতে দেই। আর হ্যাঁ, আমাকে কিছুদিন আগের একটা ভিডিওতে অনেকেই বলেছেন আপু চায়ের রং কালো কেন, আপনি চা বানাতে পারেন না, আপনার চায়ের রং ভালো না, হেন তেন অনেক কিছু। তো যেটা হয়েছে, আমি যেই জায়গাটাতে থাকি মানে যেই বাসাটাতে থাকি এখানে পানিতে প্রচুর পরিমাণে আয়রন। চাটা বানিয়ে একটু সময় রাখার পরেই চাটা কালো হয়ে যায়। আর আমি আগেও শেয়ার করেছি যে আমার শ্বশুরবাড়ির সবাই চাখোর টাইপের মানুষ, সবাই একটু পরপর চা খেতে পছন্দ করে। তো রাদের বাবা যেদিন বাসায় থাকে ছুটির দিন আমাকে একটু পরপর চা তাকে তৈরি করে দিতে হয়। তো এত ঘন ঘন চা তৈরি করা আসলে আমার পক্ষে সম্ভব না। আর আমি সিলিন্ডার গ্যাস যেহেতু ব্যবহার করি, গ্যাসটাও আমাকে সাশ্রয় করতে হবে, সেই দিকেও আমাকে চিন্তা করতে হবে। তাই চাটা একটু বেশি করে বানালাম, একটু সময় রেখে দিলাম, আরেকবার গরম করলাম, এই কাজগুলো করতে গেলেই চাটা কালো হয়ে যায়। তো এই তো ওনাদের চা নাস্তা খেতে দিলাম। আর হচ্ছে আমি যেটা বলছিলাম যে আমার যে আগের ফ্রিজটা ছিল সেটা হচ্ছে আমার খুব তিল তিল করে কষ্ট করে জমানো টাকা দিয়ে। কারণটা হলো আমি এর আগেও আপনাদের সাথে শেয়ার করেছি যে আমাদের বিয়েটা হয়েছিল আমাদের দুইজনের পছন্দে। তো শুরুর দিকে সবার মত থাকলেও কিছু পারিবারিক কারণে এরপর আর পারিবারিকভাবে বিয়েটা যেহেতু হয়নি, তো উভয় পরিবার থেকে আমাদের মেনে নিতে সময় লেগেছে প্রায় 1.5 বছর। তো ওর মধ্যে আমরা দুইজন যেহেতু সংসার শুরু করেছিলাম, একদম কিছু ছিল না আমাদের। তখন হচ্ছে রাদের বাবা সামান্য ছোট একটা চাকরি করে, কারণ সে চাকরি করে খুব বেশি দিন হয়নি লেখাপড়া শেষ করে। তো চাকরির সেই মাইনেটাও কিন্তু খুব বেশি ছিল না। তো আমার যেটা করতে হয়েছে সেখান থেকে একটু একটু করে টাকা জমিয়ে আমাকে আস্তে আস্তে তখন ঘরের জিনিসগুলো মানে প্রয়োজন, যে জিনিসটা খুব প্রয়োজন সেগুলো আসলে মেটাতে হয়েছে। আর তারই মধ্যে হচ্ছে বড় প্রয়োজন ছিল একটা ফ্রিজের। আর এই ফ্রিজটা কেনার জন্য আমাকে বেশ অনেক দিন অপেক্ষা করতে হয়েছে একটু একটু করে টাকা জমিয়ে। তো এই কারণে এই ফ্রিজটা আমি মনে করি আলহামদুলিল্লাহ আমার যেহেতু কষ্টের জিনিস তাই আমাকে ভালো সার্ভিস দিচ্ছে। আর আমিও এই ফ্রিজটার প্রতি কেন যেন অনেক মায়া পড়ে গেছে। ওই সময়তে আমার কিন্তু ছোট্ট একটা টিভি ছিল, একদম ছোট্ট 14 ইঞ্চি একটা টিভি ছিল। আর সেই টিভিটা এখন অবশ্য বরিশালে পাঠিয়ে দেওয়া হয়েছে, বাড়িতে আছে, এখনও চলছে। মানে আমার বিয়ের এতগুলো বছর হয়ে গেছে, ওই টিভিটা কিন্তু এখনও চলছে, কোনো রকম কোনো সমস্যা হয়নি। এরপর 2টা এলইডি টিভি কিনলাম, 2টাতেই কিন্তু প্রবলেম হয়েছে, কিন্তু সেটা এখনও ভালো আছে। আর আমার মনে আছে যে ওই টিভিটা কেনার জন্য আমাকে অনেক দিন ওয়েট করতে হয়েছে, অল্প অল্প করে টাকা জমাতে হয়েছে। এমন কি ওই টিভিটা যখন কিনেছি সেই টিভির মধ্যে 5 টাকার যে কয়েন আমার জমানো ছিল সেগুলো ওইটার মধ্যে খরচ করা হয়েছে। তো এই তো আমি মনের কথা খুলে বলতে বলতে এতক্ষণ ভিডিওতে দেখতেই পেলেন যে রাদের বাবা সবগুলো চাকা চাকা বরফ তুলে দিয়েছে। আর এই যে এখানে হচ্ছে ফ্রিজটা চালু দেওয়ার কিছুক্ষণ পরেই কিন্তু বরফ জমা আবার শুরু করে দিয়েছে, পানি একদম শুকিয়ে গেছে। আর এই যে চিকচিক করছে, এখানেও কিন্তু বরফ জমে গেছে। অনেক আপুরাই আমার মনের কথা শুনতে পছন্দ করেন, আর আমিও আমার মনের কথা আপুদের সাথে খুলে বলতে পছন্দ করি। তাই আজকেও কিছুটা মনের কথা শেয়ার করলাম। যাদের ভালো লাগবে না তারা প্লিজ ইগনোর করবেন।
আর এই তো সাধারণত আমরা ছুটির দিনগুলোতে চেষ্টা করি একটু বাহিরে কাছে কোথাও ঘুরে আসতে। তো সেই দিন যেহেতু মহরমের বন্ধ ছিল, তো সেই দিনও একটা প্রোগ্রাম ছিল যে দুপুরের পর খাওয়া দাওয়া করে বিকেলে আমরা একটু বের হব। আর এই তো আমরা কিন্তু রেডি হয়ে বের হয়ে গেছি। আর এই যে আমার মেয়ে রেডি। তো আমরা একটা জায়গায় গিয়েছিলাম যেখানে আমার ছেলে মেয়ে ভীষণ মজা করেছে। তো চেষ্টা করব পরবর্তীতে সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে। তো অবশেষে ঘরের সব ঝামেলা মিটিয়ে রেডি টেডি হয়ে আমরা বের হয়ে গেছি। আর প্রথমে আমি আমার মেয়েকে একটু ভিডিও ধরে দিলাম, আর তারপর বললাম তুমি আমাকে একটু ধরে দাও। তো এই যে ও আমাকেও একটু ধরে দিল। তো এখন বেড়াতে যাই। আর আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।